নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবার উপস্থিত নতুন একটি লাইভ অনুষ্ঠান নিয়ে। ফোন ইন অনুষ্ঠান, ফোন আসবে, ফোন ধরবো, আপনাদের প্রেডিকশন করার জন্যই আজ আমি এই চ্যানেলে উপস্থিত। আপনারা ফোন করুন। আমি শুধু এইটুকুই বলবো, যারা আমাকে কোনোদিন দেখেননি, যারা আমার অনুষ্ঠান কখনো দেখেননি, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি সম্পর্কে কোনো ধ্যান ধারণা আপনাদের নেই, আমাকে নিয়ে কোনো ধ্যান ধারণা নেই, তারা আজকে চুপটি করে বসে আমার অনুষ্ঠানটি দেখুন। আর যারা বহুদিন থেকে আমার ইউটিউব চ্যানেলে, আমার যে এই চ্যানেলে, এই নির্দিষ্ট এই চ্যানেলটিতে বা ইউটিউব চ্যানেলে, যেখানেই আমাকে যদি আপনারা ফলো করে থাকেন, বহুদিন ধরে, বহুদিন থেকে, এবং মোটামুটি একটা ধ্যান ধারণা আপনাদের মধ্যে চলে এসছে আমাকে নিয়ে, আমার অ্যাস্ট্রোলজি নিয়ে, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি নিয়ে, তারাই কিন্তু আজকে ফোন করুন। তা না হলে বেকার বেকার চিৎকার চেঁচামেচি হবে, বুঝতেই পারছেন। নমস্কার। গুড ইভিনিং স্যার। 28 সেপ্টেম্বর 1990, আরামবাগে আমার জন্ম, 4:11 PM। আরেকবার বলো তো। আচ্ছা স্যার, বুঝিয়ে গেল আমার। 28 সেপ্টেম্বর 1990, আরেকবার বলো। এক সেকেন্ড দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও। ও, রাস্তায় জ্যাম ছিল আজকে। 4:11 PM আজকে একটু দেরি হয়ে গেছে, গলাটা শুকিয়ে গেছে। 28 সেপ্টেম্বর 1990 তে। আরে দাঁড়াও, বলছি আজকে রাস্তায় জ্যাম ছিল, আসতে দেরি হয়ে গেছিল, তাই তাড়াহুড়ো করে আসছো। হ্যাঁ বলো এবার। হ্যাঁ স্যার, 28 সেপ্টেম্বর 1990, আরামবাগে আমার জন্ম, 4:11 PM। সেপ্টেম্বর 1990, আরামবাগ। আর টাইমটা কখন বললে জানো? 4:11 4:11 PM তো, মানে বিকেল বেলা তো? হ্যাঁ, বিকেল বেলা 4:11 PM এ। 6996 কানেকশন 69। তোমার রাশি লগ্ন জানো? না স্যার, জানা নেই আমার। তোমার কিন্তু কুম্ভ লগ্ন এবং ধনু রাশি। কুম্ভ লগ্ন এবং ধনু রাশি, কেমন? ঠিক আছে, বুঝতে পারলাম। আচ্ছা, প্রথমেই আমি খুব ভালো 8 নাম্বার ঘরে শুক্রের অবস্থান, সূর্যের সাথে বসে আছে। 7 নাম্বার ঘরে কিন্তু বুধ, 7 নাম্বার ঘরে বুধ, এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর কিন্তু চন্দ্র 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ হয়ে কিন্তু বৃহস্পতির ঘরেই বসে আছে, কিন্তু শনির সাথে বসে আছে। সেই শনি কিন্তু 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। আবার যে চন্দ্র যেখানে বসে আছে ধনুর ঘরে, বৃহস্পতি কিন্তু কেতু কানেকশন ক্রিয়েট হয়ে গেছে। মঙ্গল এবং শুক্রের অবস্থান, হ্যাঁ, মঙ্গল এবং শুক্রের অবস্থান, তাহলে 3 নাম্বার 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 4 নাম্বার 9 নাম্বার ঘরের সাথে একত্রীকরণ ঘটাচ্ছে। আমি যেটা লক্ষ্য করতে পারছি, একদম পরিষ্কার, একদম সোজা সাপটা বলছি, কিছু মনে করো না, তোমার স্ত্রী কিন্তু অবৈধ সম্পর্কে জড়িত, লিপ্ত, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আমার পাশের পাড়ারই একটি ছেলের সাথে অবৈধ সম্পর্ক ছিল, কিন্তু যেদিন থেকে বাড়িতে আমি দক্ষিণ দিকে আপনার ফটো লাগিয়েছি, ঠিক সেই দিনই কিন্তু শুক্র সূর্যের সাথে গ্রহণদোষ সৃষ্টি করছে। সেই সূর্য কিন্তু 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, এবং শুক্রের ঘরে কিন্তু মঙ্গল বসে আছে। সেই শুক্র কিন্তু আবার 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, ডাইরেক্ট 3 নাম্বার ঘরকে হিট করছে, 2:1% মধ্যে দিয়ে 10 নাম্বার ঘরকে হিট করছে। দ্বিতীয় বিবাহ, তোমার এইটা দ্বিতীয় বিবাহ, আমি কিন্তু সেটা লক্ষ্য করতে পারছি। কিন্তু একটা জিনিস তুমি লক্ষ্য করতে পারবে, শনি চন্দ্র আর যে বৃহস্পতির ঘরে, সেই বৃহস্পতি কেতু কানেকশন সমসপ্তমে 12 হাউসকে হিট করছে, রাহু সেখানে বসে আছে। প্রথম স্ত্রী চলে যাবার পর থেকেই দেখবে তোমার জীবনে যে বৈভব, তোমার জীবনে সুখ শান্তি, বিশেষ করে অর্থনৈতিক জায়গাটা অত্যন্ত কিন্তু ইনক্রিজ করেছে। শান্তির জায়গাটা, স্বস্তির জায়গাটা ইনক্রিজ করেছে। দ্যাট ইজ ডিফারেন্ট থিংস। যে সেকেন্ড স্ত্রীও কিন্তু অবৈধ সম্পর্কে লিপ্ত
টেরিফিক প্রেডিকশন, একদম যাই হোক, পুরোপুরি ঠিক স্যার। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, 12 নম্বর ঘরটা যদি দেখা যায় রাহুর অবস্থান এবং বৃহস্পতি 6th হাউসকে হিট করছে, তাহলে তোমার কিন্তু তুমি যেখানে কাজ করতে বহুদিন যাবত সেখান থেকে ট্রান্সফার হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। হয়ে গেছো কি? হ্যাঁ স্যার, 7 মাস হয়ে গেছে, কিন্তু আমি এখন আরামবাগ থেকেই ফোন করছি। কোথায় হয়ে গেছো? দিল্লির করোলবাগে। তোমাকে একটা কথা আমি অবশ্যই বলবো, হ্যাঁ, বলুন। 5 নাম্বার ঘরটা যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, বুধের ঘর, সেই বুধ কিন্তু 7 নাম্বার ঘরে, যে রবির ঘরে বসে আছে, সূর্যের ঘরে, সেই সূর্য কিন্তু শুক্রের সাথে গ্রহণ দোষ সৃষ্টি করছে। সেকেন্ড সন্তান, তোমার সন্তান আছে তো? হ্যাঁ স্যার, সন্তান মানে আছে। দ্বিতীয় স্ত্রীর সন্তান আছে তো? হ্যাঁ স্যার, দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সন্তান ছিল না তো? না না স্যার, দ্বিতীয় সন্তান স্ত্রীর ছিল না, সন্তান ছোট যখন মেয়ে। আছে, তখন আরেকটা সন্তান তুমি নেবে না। আচ্ছা আচ্ছা, ঠিক তোমাকে আছে স্যার। কিন্তু এটা বারবার ধরে বললাম, তোমার যদি বোধ বুদ্ধি থাকে তাহলে তুমি বুঝতেই পারবে না না, যে আমি বুঝতে কেন পারছি। বলছি। সেকেন্ড আচ্ছা। সন্তান কিন্তু তুমি নেবে না, ঠিক আছে কেমন? স্যার, এটা কিন্তু তুমি ঠিক আছে অবশ্যই স্যার। মাথায় রেখো। ঠিক আছে স্যার, আপনি যখন বলছেন তখন কোনো মতেই নেব। একটা কথা আমি অবশ্যই বলবো, তুমি যে বললে এই যে ট্রান্সফারের জায়গাটা, ট্রান্সফার হয়ে গেছো, স্ত্রী একা থাকে কি? না না, মা মাঝে মাঝে এসে না না, মাঝে মাঝে নয়, মাঝে মাঝে নয়, স্ত্রীর সাথে একদম বয়স্ক মানুষজন থাকার চাইতে মাঝবয়সী, কেননা বয়স্ক মানুষেরা দেখা গেল একটা ঘরের মধ্যে বসে আছে, তো বসেই শুয়ে করছে, হ্যাঁ, সারাক্ষণ ঘুমিয়ে কাটাচ্ছে, অসুস্থতা, মেডিসিনের জায়গা। হ্যাঁ একদম, মাও হ্যাঁ, সুস্থ, আমি বললাম তো, প্রচুর প্রচুর মেডিসিন, সারাক্ষণ শুয়ে থাকেন। আমি বলছি তো, হ্যাঁ, সেই জায়গায় লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মা মারাত্মক অসুস্থ। তাই ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, ওষুধ মাঝবয়সী কাউকে কিন্তু রাখতে হবে, কেমন? আচ্ছা 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 আচ্ছা, দেখি। আর আরেকটা জিনিসও কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, এই যে শুক্র এবং সূর্যের অবস্থান, এবং এই যে শুক্র এবং সূর্য সেকেন্ড হাউসকেও যেহেতু হিট করছে, এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে এই শুক্র এবং মঙ্গলের অবস্থান এবং 10th হাউসকেও কিন্তু হিট করছে, আচ্ছা সেই শুক্রই কিন্তু সূর্যের সাথে গ্রহণ দোষ সৃষ্টি করছে। তাহলে দেখবে তুমি যখন স্ত্রীর সাথে থাকবে, অফিস থেকে কোনো মেয়ে ফোন করলো, একদম হয়তো প্রফেশনালি, হয়তো কেন প্রফেশনালি সম্পর্ক, একদম বা স্যার, হোয়াটসঅ্যাপ করলো, দেখবে ঘরের মধ্যে ঠিক ধরেছেন, বউ একদম। চিৎকার চেঁচামেচি চিৎকার লাফালাফি, মানে হ্যাঁ, রান্না বান্না করবে না, বা রান্না বান্না করা থাকলে স্যার, যেগুলো ফেলে দেবে, একদম। হ্যাঁ, তোমাকে নিয়ে অশ্রাব্য কথা বলবে, এগুলো কিন্তু লক্ষ্য করা যায়। জামা কাপড় ধরে টানাটানি করে, চুল পর্যন্ত ছেড়ে দেয়, রান্না করে না, জানেন, চিৎকার গালিগালাজ দেয়, বাজে উল্টো পাল্টা কথা বলে, হ্যাঁ, প্রফেশনাল সম্পর্ক সেই মেয়েটাকে জড়িয়ে উল্টো পাল্টা কথা বলে, তখন মাথা ঠিক রাখা যায় না, তখন মনে হয় ঘর থেকে বেরিয়ে চলে যায় স্যার। 6395 কানেকশন। একদম ঠিক বলেছেন স্যার। শনি এবং চন্দ্র, শনি বৃহস্পতি, চন্দ্র বৃহস্পতি, কারণ 11th হাউসটা হচ্ছে কি বলবো আর, বৃহস্পতির ঘর, আর সেকেন্ড হাউসটাও কিন্তু বৃহস্পতির ঘর, মিলের ঘর, বৃহস্পতি কেতু কানেকশন। শালিকার সাথে তোমার কোন রকমের সুসম্পর্ক আছে তো? মানে সম্পর্কের বাইরেও কোনো সম্পর্ক আছে কি? আমাকে মিথ্যে কথা বলে কোনো লাভ নেই, তুমি আমাকে বলো, সেই জায়গাটা আমি কিন্তু তোমার নেগেটিভ লক্ষ্য করতে পারছি। স্যার, যেমন যেমন দিদি সেরকম ধরনের বোন, ও জোর করে আমার সাথে কি ধরনের ব্যবহার করে, হ্যাঁ, ইচ্ছাকৃত ভাবে আমার গায়ে এলিয়ে পড়ে, আমাকে জড়িয়ে ধরে, কি বলবো, আমাকে বলা যায় সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে, আমাকে কি বলবো, আমি ঘরের মানুষজন সম্পর্কে তাদের কথা বাইরে গিয়ে বলতে যাব, আমাকে মানে কি বলবো, আমার সাথে যে ধরনের মানে ইচ্ছাকৃত, মনে হয় যেন আমাকে সে চায়, যেন ফিজিক্যালি চায়, আমি না চাইলেও আমাকে সেই সুযোগটা তাকে তুমি দিলে কেন? সুযোগ আমি দিই না স্যার, কিন্তু ও যে ধরনের ব্যবহার করে, তা না হলে এই জায়গাটাকে কিন্তু তোমাকেই মেরামত করার প্রয়োজন আছে। আমি জানি এটা নিশ্চয়ই আমি ছুমন্তর ছু করে বা আমার কাছে চলে এলে আমি কোনো কিছু ঠিক করতে পারবো না, জানি স্যার, কিন্তু তাই না? আমি জানি, কিন্তু আপনি ভগবান, আপনি চাইলে তোমাকে মাথায় রাখার প্রয়োজন আছে, এইরকম ভাবে শালিকা তোমার কাছে আসবে কি করে? না না, কি বলবো, তোমার সাথে এরকম ভাবে মিশবে কি করে? মিশবে মানে জোর সে একটা এক হাতে কখনো তালি বাজে না কিন্তু। না স্যার, বিশ্বাস করুন, আমি চুপচাপ থাকি, তার কারণ হচ্ছে আমি যদি যাই হোক, একবার বলতে যাই, আমি তোমাকে বললাম কসাস এবং কনসাস, যদি মনে করো আমার চেম্বারে অবশ্যই তুমি আসতে পারো, আপনি রক্ষা করতে পারেন, কেমন? আপনি রক্ষা করতে বুকিং পারেন করিয়ে 7003055489 সকাল 10টা থেকে দুপুর 2টোর মধ্যে ফোন করে আমি যাবো যে কোনো একটা চেম্বারে চলে এসো, সেখানে আরো যাবো। ডিটেলসে কথা হবে। ঠিক আছে স্যার, কি আর বলবো ভাই। নমস্কার স্যার, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি স্যার। স্যার, আমার ছেলেকে নিয়ে আমি
আপনার চেম্বারে গেছিলাম স্যার। এখন ছেলে ভালো ফুটবল খেলতো, সুস্থ ছেলে, 8 থেকে 9-এ উঠেছিল, ওর কোনো রকমের কোনো কিচ্ছু ছিল না। আপনি প্রেডিকশন করার পর বলেছিলেন ওর মৃত্যু ফাড়া যোগ রয়েছে, মৃত্যুতুল্য কষ্ট পাবে ও, রেমেডিটা নিতেই হবে। আমি রেমেডিটা নিইনি, তার কারণ ও তো সুস্থ ছেলে, ও ফুটবল খেলে, মানে এক খেলোয়াড়, ফিট ছেলে। কিন্তু আপনি যখন বলেছিলেন তারপর রেমেডিটা নেওয়া হয়নি, তার ওই 6-7 মাসও নয়, 5-6 মাসের পর থেকে হঠাৎ করে ফিট হতে শুরু করলো, হঠাৎ করে অজ্ঞান হয়ে যেত, হঠাৎ করে খিঁচি ধরা বলে না, সেরকম খিঁচ ধরার মতন অজ্ঞান হয়ে যেত। তারপর থেকে স্যার ও অসুস্থ হয়ে গেল, ট্রিটমেন্ট করা হচ্ছে কিন্তু কোনো রকমের কিচ্ছু হচ্ছে না স্যার। স্যার আপনি তো ভগবান স্যার, আপনার মুখনিসৃত বাণী দৈববাণী। আমি তখন বুঝতে পারিনি, তাহলে রেমেডিটা নিলেই ঠিক ছিল। না না, দাঁড়াও, অনেক বলছো, 25 মিনিটে এতক্ষণ টাইম দেওয়া উচিত নয় তোমাকে, তাও দিলাম। স্যার আমি যেতে চাই স্যার, আপনি রেমেডিটা কি দেবেন? তোমাকে তো কথা বলতে আমি বারণ করছি, তোমাকে কথা বলতে বারণ করছি, ফোনটা কেটে দেবো না, তোমাকে কয়েকটা কথা বলবো। তোমাকে যখন আমি মৃত্যু ফাড়া যোগ বলেছিলাম, মৃত্যু ফাড়া যোগ 3 ধরনের হয় বলেছিলাম, একটা হচ্ছে বনহরি হরিবল, আর আরেকটা হচ্ছে রোগগ্রস্ত হয়ে যাওয়া। তারপর দেখা যাচ্ছে, আমি যখন এক্সাম্পল দেওয়ার জন্য বোঝাই, যে দেখা যায় যে ওই আয়া নার্স হাবুত পরিষ্কার করছে, আরেকটা হচ্ছে কি আর ভালো লাগছে না, মরে যেতে পারলেই বাঁচি। তাহলে আমি মরে যাওয়া মৃত্যু ফাড়া যোগ মানে যে বনহরি হরিবল বলেছিলাম, তাহলে আমি যখন বলেছিলাম তখন সেটাকে যখন হালকা ভাবে নিয়েছো, হালকা চালে নিয়েছো, হালকা মনোভাবের মধ্যে দিয়ে নিয়েছো, ফালতু কথা বলছে, আমি তোমার কাছ থেকে টাকা হাতাবার জন্য বলেছিলাম, এটাই তো মনে করেছিলে। তাহলে এখন বিপদে পড়েছো, এখন শোনো, আমার কাছে আর আসবে না স্যার, প্লিজ স্যার। আমি রেমেডি ফেরি করি না, টাকা দিয়ে আমাকে কিনতে পারা যায় না, এটা সবাই জানে এখন। কেননা এত মানুষকে যে আমি স্বইচ্ছায় রেমেডি দিইনি, তারা রেমেডি নেওয়ার জন্য বসে আছে, এটা কিন্তু পরীক্ষার দ্বারা প্রমাণিত সত্য, বিশ্বাসের জায়গা। তুমি আর আমার কাছে আসবে না, আমি কি বললাম, আর আমার কাছে আসবে না। তুমি মানে মাথা মানে কুড়ে না কুটে কি বলে, মরে গেলেও কিন্তু আর কিন্তু আমি তোমাকে, তুমি যদি কোনোভাবে ফলস ভাবে চেম্বার বুকিং করিয়েও আসো, তুমি মাথায় রেখো যে আমার সিদ্ধান্ত কিন্তু একটাই, যখন তুমি তখন আমাকে বিশ্বাস করনি এবং আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, তখন আমাকে নিয়ে অনেক ভুল ভাল উল্টো পাল্টা এবং মিথ্যার চিন্তা ভাবনা তোমার মনের মধ্যে এসেছিল। আমার দরজা বন্ধ, আর আমার কাছে আসবে না। এবার তুমি যে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যেতে পারো, পশ্চিমবঙ্গে হাজার হাজার লক্ষ লক্ষ ভালো ভালো অ্যাস্ট্রোলজার রয়েছে। আমাকে নিয়ে ছেলে খেলা, তারপর হওয়ার পরই বাবা, তাহলে তো সত্যি আমি কি এখানে কি প্রশ্নপত্র নাকি যে সলভ করার জন্য বসে রয়েছি, চ্যাংড়ামি হচ্ছে নাকি? নমস্কার স্যার, আমি আপনার চেম্বারে গেছিলাম আমার বিয়ের ব্যাপারে জানতে। আপনি সমস্যা আছে তাই রেমেডি নিতে বলেছিলেন এবং এখনই বিয়ে করতে বারণ করেছিলেন, কিন্তু ভালো পাত্র পেয়ে যাই তাই বিয়ে করে ফেলি। স্যার 1 বছরও হয়নি এখন, কিন্তু খুব খারাপ অবস্থা, সেপারেট হয়ে গেছি আমরা। স্যার ডিভোর্স হয়ে যাবে না তো? স্যার বিয়ের আগে 2-3 বার ওর সাথে আমার দেখা হয়েছিল সামনাসামনি, তা তখন ওই টাইমে দেখে ওরকম মনে হয়নি যে ও এরকম হবে। ওর মুখের ভাষা, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ প্রচুর ব্যবহার করে, তারপর সবাই তাহলে আমি কি করবো এবার? সম্মান দিতে জানে না। দাঁড়াও, কথা বলে গেলে চলবে? তাহলে আমি কি করবো এবার? আমি তো বারণ করেছিলাম, তুমি আমার কথা শোনোনি, কোনো রেমেডি ফেমেডিও নাওনি এবং নিজের মতন করে তুমি বিবাহ করে নিয়েছে। তাহলে এবার আমি কি করব? আমার চেম্বারে এসেও কোনো লাভ নেই, অহেতুক আমার চেম্বার ফিস 3000 টাকা বেকার দেবে, যা লাগবে দেবো, বেকার দেবে। আমি বারবার ধরে বলছি, অর্থ দিয়ে আমাকে কেনা যায় না, লোভ লালসা দেখিয়ে কোনো লাভ নেই। আমার পার ডে 70 থেকে 100 টাকা মাত্র খরচা হয়। এখন দুবেলাও খেতে পারি না, আমি একবেলা খাই তো আরেক বেলা কিন্তু রেস্ট দিতে হয়। কেমন
সুতরাং আমাকে এই সমস্ত অর্থের প্রলোভন প্রলোভন দেখিয়ে কোনো লাভ নেই। ও, কিছু আর রেমিডি আমি পাচ্ছি না। ফেরি করি না, হ্যাঁ, সেল করি না, বলে ঠিক। যথাযথ যে আমার কাছে স্যারেন্ডার করে তাকেই আমি রেমিডি দিই। এত কথা বলছি কেন আমি নিজেও বুঝতে পারছি না। এত কথা বলে টাইম ওয়েস্ট করা আমি পছন্দ করছি না। আবার একটা ফোন চলে এসছে। নমস্কার। নমস্কার স্যার। হ্যাঁ, হ্যাঁ নমস্কার স্যার, আমার জন্ম হচ্ছে 23শে এপ্রিল 2003, 11টা 11 AM, জলপাইগুড়িতে আমার জন্ম স্যার। 23শে শোনো 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 11টা 11 শোনো, আরে শোনো একবার। 23শে এপ্রিল 2003, 11টা 11 AM, জলপাইগুড়িতে তোমার জন্ম। আবার বলি, 23শে এপ্রিল 2003, 11টা 11 AM, জলপাইগুড়িতে তোমার জন্ম, তাই তো? ঠিক আছে। 10 নম্বর ঘরে সূর্য উচ্চস্থ এবং বুধাদিত্য যোগ সৃষ্টি হয়েছে। 2 নম্বর ঘরের অধিপতি গ্রহ টেরিফিক জায়গা লক্ষ্য করতে পাচ্ছি। আচ্ছা। শুক্র উচ্চস্থ হয়ে রয়েছে, রাহু উচ্চস্থ হয়ে রয়েছে, শনি কিন্তু অত্যন্ত পাওয়ারফুল হয়ে রয়েছে। বুধের ঘরে 12 নম্বর ঘরে থাকার জন্য পেটের প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। এবং ঘুমের ব্যাঘাত, ঘুম পাচ্ছে বা ঘুমোবার সময় পাচ্ছি না, বা আমি প্রচন্ড ঘুম পাচ্ছি কিন্তু ঘুম আসছে না, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পড়ে থাকি স্যার, একদম ঠিক কথা বলেছেন। তুমি সরকারি চাকরি করো বা সরকারি তুল্য নয়, রবি উচ্চস্থ হয়ে রয়েছে, সরকারি চাকরি করো, চাকরি করি। তাহলে টেরিফিক জায়গা। তাহলে তুমি, আমি যেটা বললাম সেটা ঠিক বললাম না ভুল বললাম? একদমই ঠিক, সরকারি চাকরি করি, আমি সরকারি চাকরি করি। তাহলে আমি যেটা এই ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি, তোমার একটাই যেটা প্রবলেম, ডাইরেক্ট বলি ভাই, কিছু মনে করো না, তুমি কি প্রেম করছো না রক্ষিতা পোষণ করছো? ভুল হয়ে গেছে স্যার, বিরাট ভুল হয়ে তুমি গেছে। 2003 মানে আমার সন্তানের চাইতেও ছোট বাচ্চা ছেলে, তুমি প্রেম করছো না রক্ষিতা পোষণ করছো? স্যার ভুল হয়ে গেছে। প্রেম করা মানে হচ্ছে একটা মেয়ের সাথে প্রেম করছি, কিন্তু আমি যেটা তোমার ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি, একটা বিবাহিত মহিলা, হ্যাঁ, যে কোনো কারণেই হোক, ভুল হয়ে গেছে, ফেসে গেছি আকর্ষণ, স্যার, আমি এখন ইলিউশন দ্বারা আকর্ষিত হয়ে গেছো, এবং তাকে কিন্তু আলটিমেট তুমি পুষছো, এবং জাস্ট তোমার মনোভাব যেটা হচ্ছে সেটা হচ্ছে সেক্সুয়াল চরিতার্থ করার জন্য। কিন্তু এখন তুমি ফেসে গেছো, স্যার, ভুল হয়ে যাচ্ছে। কিন্তু এখন তুমি ফেসে গেছো। ঠিক বলছি না ভুল বলছি? পুরোটাই ঠিক বলছেন আপনি। এইবার আমি কি করব বুঝে উঠতে পারছো না, তাই তো? বুঝতে পারছি না, কারণ আমি যেভাবেই ফেসে থাকো বা যেভাবেই যাই হয়ে থাকুক, তুমি ফেসে গেছো তো। হ্যাঁ, স্যার। চলো তোমাকে একটা কথা বলি, আমি তোমাকে কথা দিলাম যে আমি তোমাকে এখান থেকে বের করে নিয়ে আসবো। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, সাধারণত ভাবে কিন্তু শিলিগুড়ি, জলপাইগুড়ি এরা কিন্তু আমার বর্ধমানের চেম্বারেও আসে, আবার অনেক ক্ষেত্রে ফরিয়াপুকুরের চেম্বারেও আসে, আবার অনেক ক্ষেত্রে বহরমপুরের চেম্বারেও আসে। যে কোনো একটা চেম্বারে তুমি আসবে, কিন্তু চেম্বারে আসার আগে আপনি যে তোমাকে 3টে জায়গায় অবজার্ভ করতে হবে। ফার্স্ট, আচ্ছা কখন তুমি আসবে, ভালো করে শুনে রাখো। আচ্ছা যখন তুমি স্বপ্নে হোক যেভাবেই হোক, দেখবে এরকম কোট প্যান্ট পরা অবস্থায় তুমি আমাকে যখন, মানে স্বপ্নে হোক বা বাস্তবে হোক যেভাবেই হোক দেখতে পাবে। দেখি স্যার, শুনে রাখো, আমি দেখি আপনাকে। যখন তুমি এরকম কোট প্যান্ট পরা অবস্থায় আমাকে দেখতে পাবে, আসবে না, সময় আসেনি। যখন তুমি আমাকে দেখবে, মানে কোন আমাদের রুদ্রাক্ষের মালা, মানে সাধু সন্ত বেশে যখন দেখবে, তখনও তুমি আমার কাছে আসবে না। যেই সময় তোমার ফিল হবে যে আমার চারিপাশেই যেন স্যার আছেন মনে হচ্ছে, আচ্ছা হঠাৎ করে মনে হচ্ছে স্যার যেন আমার সামনে দিয়ে চলে গেলেন, এই সময়টা আসবেই আসবে। আজকের দিনে মিলিয়ে আচ্ছা নিয়ে আচ্ছা স্যার যেন সামনে দিয়ে চলে গেলেন, আচ্ছা, স্যার যেন বসে আচ্ছা, রয়েছেন, অকস্মাৎ স্যারকে যেন আচ্ছা, দেখছি, আচ্ছা, এবং সেটা কন্টিনিউ হবে। আচ্ছা 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 সত্যি সত্যি সেই সময়টা আসবে, সেই সময়ের জন্য অপেক্ষা করবে। তার আগে দুটো ফেজও আসবে, একটা হচ্ছে এরকম কোট প্যান্ট পরা অবস্থায়, আর একটা সাধু সন্ত বেশে। কিন্তু যখন তোমার মনে হবে আমার আশেপাশেই যেন স্যার ঘোরাঘুরি করছেন, এবং আমাকে যেন মানে মানে সারাক্ষণ ধরে অবজার্ভ করছেন, যে কোনো অবস্থায়, আমার মানে কর্মস্থানেও হতে পারে, আমার ব্যক্তিগত জীবনেও হতে পারে, সেই সময় তুমি আমার কাছে এসে ধরা ঠিক দেবে। আছে স্যার, ঠিক আছে সেই সময় আমি তোমাকে অবশ্যই তোমার নেগেটিভিটি থেকে অফ ঠিক করব। আছে স্যার, ধন্যবাদ আমি স্যার। রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই দেব, সেটা যেভাবেই হোক তুমি নেবে, তোমার নিতে অসুবিধা হবে না আমি জানি, অসুবিধা হবে না। ইমপ্লিমেন্ট আচ্ছা, করবে, স্যার। এবং তোমার এই যে একটা হানি ট্যাপের মধ্যে তুমি পড়ে গেছো, এখান থেকে খুব স্যার। ইজিয়েস্ট ভাবে তুমি বেরিয়ে আসবে, স্যার, thank you। আমি তোমাকে বের Thank you, করাবো। স্যার, আমার প্রণাম নেবেন। বুঝতে পেরেছো? Thank you, আমার প্রণাম বাস, নেবেন। আর কোনো আমার কথা প্রণাম না। নেবেন। 20 মিনিট হয়ে গেল।
প্রচুর ফোন আসে। এক স্যার সেকেন্ড। নমস্কার স্যার। গরু। স্যার হ্যাঁ, বলো। নমস্কার স্যার, আপনি আদর্শ শিক্ষক। আপনি মানে আপনাকে আমার ভীষণ ভরসা হয়, ভালো লাগে, শ্রদ্ধা করতে ইচ্ছে হয়। তাছাড়াও আপনি মর্তের ভগবান, কলিযুগে আপনি হচ্ছেন ঈশ্বর। তো গুরু মনে করে কয়েকটি কথা বলছি স্যার। স্যার আমার সারাক্ষণ ইরিটেট লাগে, সমস্ত কিছু ইরিটেট লাগে, আমি ভালো করে কমিউনিকেট করতে পারি না। আমি এবার তোমাকে সারাক্ষণ কয়েকটা ধরে কথা আমার বলি মধ্যে বাবা। উত্তেজনা চলে আসে স্যার। স্যার আমি যুক্তি দিয়ে, যুক্তির সাথে বুদ্ধিকে মিশ্রিত করে মিশিয়ে যখন আমরা কোনো কথা বলি তখন সেটা হয় ভয়েস, দারুণ কথা। আর যখন যুক্তিবিহীন চিৎকার চেঁচামেচি করি তখন সেটা হয় নয়েজ। আমি আজকের দিনে চ্যালেঞ্জ করে বলে দিতে পারি যে ভয়েসের চাইতে বেশি নয়েজ তাকেই তুমি মেনে নাও, সেটাই তোমার জীবনে ইমপ্লিমেন্ট করো। আমার কাছে তোমার আসার দরকার নেই, প্রয়োজন পড়বে না। যাবো না তুমি স্যার। শুধু ভয়েসকে আমি কিন্তু যাবো, স্যার। মানে বিলিফ সিস্টেমের মধ্যে নিয়ে নাও। যা বলবো যুক্তি দিয়ে বলবো, বুদ্ধি আচ্ছা। বিবেচনা বোধ সমস্ত কিছুকে মিশিয়ে আমি আমার যে কথন, আমার যে কমিউনিকেট করা সেইটা করব। যখন তোমার মধ্যে ভয়েস প্রবণতা চলে আসবে এবং নয়েস নামক নেগেটিভ প্রবণতাকে তুমি দূরীভূত করতে পারবে, তখনই তুমি জয়লাভ করবে, শান্তি পাবে, স্বস্তি পাবে এবং তোমার যে প্রতিবন্ধকতা সেখান থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। খুব সুন্দর কথা ভয়েস স্যার। এবং নয়েজের মধ্যে পার্থক্য তোমার বোঝা ভীষণ প্রয়োজন। কেমন? আপনি আমায় বুঝিয়ে দেবেন স্যার, আমি আপনার কাছে যাব স্যার। আমি কিন্তু আপনার প্রায় 23 মিনিট হয়ে গেল, আর একদম সময় নেই। আর নমস্কার। ও বাবা, বাবা তুমি তো অন্তর্জনী, আমি কি করবো বাবা? আমার মা, জীবনে তুমি শোনো বাবা, একটু ফিরে যাও। ফেরার পথ নেই গো বাবা। আপনি বলছেন ঠিকই, কিন্তু ফেরার তো আর কোনো ফিরে যাও মা, তুমি ফিরে যাও। কে বলছে ফেরার পথ নেই? আমি বলছি ফিরে যাও। ঠিক আছে বাবা, তুমি একটু তুমি এখন যেখানে অবস্থান করছো, যে স্বপ্ন নিয়ে, যে স্বপ্ন দেখে, যাকে বিশ্বাস করে তুমি সবকিছু ছেড়ে ছুড়ে চলে এসেছিলে, আমি এখানে কিচ্ছু বলতে চাই না। তুমি আমার মা, সুতরাং তোমাকে নিয়ে কোন রকমের নেগেটিভ কথাই আমি বলবো না। তুমি ফিরে যাও। আমি তোমার কাছে যেতে চাই বাবা, তুমি অনুমতি দাও। শোনো, তোমাকে একটা কথা বলি। তুমি কালকে তুমি একটা টবের মধ্যে মানে রাখা তুলসী গাছ, ছোট বড় যাই হোক, সেটা মার্কেট থেকে কিনে আনবে। কিনে এনে তুমি ঘরের দক্ষিণ দিকে বা দক্ষিণ দিকে তাকালে যে কোনটা সর্বপ্রথম চোখে পড়ে সেই কোনায় তুমি রেখে দেবে। তুমি তারপর নিজেই দেখতে পাবে, হয়তো সেটা 5-10 দিন 15 দিন 20 দিন সময় লাগবে। তুমি যা পরিচর্যা করার সেই চর্চা করো, কিন্তু একটা সময় দেখবে মিলিয়ে নেবে যে তুলসীর পাতাগুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে। ঘরের মধ্যে রাখবে, কিন্তু কোনো বারান্দাতে বা আমাদের যে ঝুলন বারান্দা বলে না, সেইগুলোতে রাখবে না। যখনই তুলসীর পাতা শুকিয়ে যাবে, মোটামুটি যে পাতা রয়েছে তার 10% 15% শুকিয়ে যাচ্ছে, ইমিডিয়েট তখন তুমি আমার চেম্বারে দেখা করবে। কেমন? 700305555489 7003055489 আমার বুকিং নাম্বার নিচে নিশ্চয়ই দেখা যাচ্ছে। সেখানে তুমি 10টা থেকে, সকাল 10টা থেকে দুপুর 2টোর মধ্যে ফোন করবে, করে আমার কাছে আসবে। আমি তোমার বিশ্লেষণ করব এবং তোমাকে রেমেডি দেব। যেভাবেই হোক, বাই কুক ঘটি বাটি বিক্রি করে হলেও সেই রেমেডিটা নিয়ে তুমি ইমপ্লিমেন্ট করবে। এবং তারপর আমি তোমাকে আজকে বলে যাচ্ছি, তুমি যে বলছো ফেরার আর পথ নেই, ফেরার আর রাস্তা নেই, সব রাস্তা তোমার আপনি তৈরি হয়ে যাবে, আমি তৈরি করব। তুমি যখন আবার ফিরে যাবে,
ফিরে যাবার পর ঘরের দক্ষিণ দিকে অবশ্যই কিন্তু আমার ফটো রাখবে। সেখানে কোনো ধূপ ধুলো বা মালা ফালা কিছু দেবে না, আমার ফটো রাখবে। কিন্তু তুমি মাথায় রেখো, আর কিন্তু আমি তোমাকে কোনো সুযোগ দেব না বা তোমাকে কোনো সাহায্য করব না। তাই যখন তুমি ফিরে যাচ্ছ এবং আমাকে যখন তুমি তোমার গৃহে প্রতিষ্ঠা করছো, তারপর থেকে যেন কখনো এরকম ভুল তুমি আর না করো। তুমি বা তোমরা আমার পাওয়ার সম্পর্কে, তোমাদের আমার পাওয়ার সম্পর্কে কোনো ধারণাই নেই। তোমাকে আজকে যেটা বললাম, একদম প্রত্যেকটা ঘটনা তোমার জীবনে ঘটবে। তুমি কালকে তুলসী গাছ টবের মধ্যে নিয়ে আসবে, যেমন বললাম, দেখবে পাতা আস্তে আস্তে শুকোতে শুরু করবে। যতই সার, যতই জল, যতই আলো দাও, যখনই মানে টোটাল পাতার 10% পাতা শুকিয়ে যাবে, ইমিডিয়েট তুমি আমার সাথে তখন দেখা করবে, তার আগে দেখা করবে না। আর যে রেমেডিটা দেব, সেই রেমেডিটা না স্যার এখন পাচ্ছি না, পরে ওরকম যেন না হয়, বাই হুক বাই ক্রুক, আমি আবার বলছি, ঘটি বাটি বিক্রি করে হলেও সেই রেমেডিটা তুমি ইমপ্লিমেন্ট করবে এবং তুমি সমস্ত নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে পারবে। তারপরের জীবনটা কিন্তু তুমি চালাবে, তোমার জীবনের গাড়ি তুমি চালাবে, তুমি কিন্তু পাইলট। কেমন? কেউ নেই তুমি ছাড়া, আল্লাহ একটু দেখো। আজকে আর একদম সময় নেই, যাওয়ার আগে শুধু এইটুকুই বলে যাই যে আমার মূল মন্ত্র যেটা, ফাইট ফাইট এবং ফাইট। নমস্কার।